যুব দলের এক নেতাকে পায়ের রক কেটে হত্যা করা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাজধানীর গুলশানের বাসা থেকে আটক করেছে ঢাকা। চলতি বছরের জুলাইয়ের মধ্যে জাতীয় নির্বাচন করা সম্ভব মন্তব্য করে অন্তর্বর্তী সরকারকে এর মধ্যে নির্বাচন আয়োজনের জন্য আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বসে থাকতো তাহলে এই নির্বাচনের চিন্তা কিন্তু তারা 2029-30 সালের দিকে করতো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে বাংলাদেশের সকল রাজনৈতিক দল, ইভেন অন্যান্য যে মানুষগুলো, তারাও আশা ছেড়ে দিয়েছিল, ইভেন বিএনপিও তাদের জায়গা থেকেই আশা ছেড়ে দিয়েছিল যে তারা এই ফাইট ব্যাক করতে পারবে কিনা। সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট করার সুপারিশ করতে যাচ্ছে সংবিধান সংস্কার কমিশন। খসড়া প্রস্তাব অনুযায়ী সংসদের নিম্নকক্ষে থাকবে 400 আসন। আদালত প্রাঙ্গণে আনন্দ মিছিল বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সমর্থকদের। গতকাল রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের একটি স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। অর্থাৎ বিএনপির স্থায়ী কমিটি মানে বিএনপি সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, এবং সেখানে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আর আপনারা জানেন যে দলের চেয়ারম্যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এই মুহূর্তে লন্ডনেই আছেন। জামাতের কর্মীদের জন্য খুবই একটা বড় ধরনের দুঃসংবাদ আছে। প্রথম উইকেটের পতন হয়ে গেছে বিএনপির হাতে, বা বিএনপির উপরে দায়টা চাপাচ্ছে জামাত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের একটু নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, বর্তমানে সাম্প্রতিক সময়ে চলমান যে পরিস্থিতি, রাজনীতির যে বিষয়টাকে কেন্দ্র করে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বাংলাদেশের যে একটা অবস্থান চলতেছে, সেটা নিয়ে তার কিছু ভিডিও ফুটেজ আমি আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করবো, যেখানে আপনারা বেশ কিছু ভিডিও এবং বেশ কিছু তথ্য জানতে পারবেন যে ভিডিওর মাধ্যমে। দর্শক, আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা মূল আলোচনা চলে যাচ্ছি। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি সংক্ষেপ করার ক্ষেত্রে মূল আলোচনা চলে যাচ্ছি। তার আগে আপনারা যারা আমাদের চ্যানেলটিতে এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। যদি এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বসে থাকতো তাহলে এই নির্বাচনের চিন্তা কিন্তু তারা 2029-30 সালের দিকে করতো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে বাংলাদেশের সকল রাজনৈতিক দল, ইভেন অন্যান্য যে মানুষগুলো, তারাও আশা ছেড়ে দিয়েছিল, ইভেন বিএনপিও তাদের জায়গা থেকেই আশা ছেড়ে দিয়েছিল যে তারা এই ফাইট ব্যাক করতে পারবে কিনা, ইভেন তারা 2029-30 সালের আগে এই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে কিনা। সেই জায়গায় এত বড় একটি ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, যেই অভ্যুত্থানের এখনো আমার 1 বছর হয়নি। সেখানে যদি বলা হয় যে 25-এর মাঝামাঝিতে, অর্থাৎ 1 বছরের পূর্বেই তারা তাদের জায়গা থেকে নির্বাচনটি চায়, তখন আমাদের মনে হয় তাদের চোখের সামনে শুধু ক্ষমতা। কিন্তু তাদের চোখের সামনে শুধু ক্ষমতা নয়, বরং ওই লাশগুলো থাকার কথা ছিল, রক্তগুলো থাকার কথা ছিল, শহীদ পরিবার আহতদের হাহাকার থাকার কথা ছিল, যেগুলো বা যার বিনিময়ে আজকে বাংলাদেশের এই অবস্থা, যার বিনিময়ে বিএনপি, জামায়াত থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দল এই স্বপ্নটা দেখছে। কিন্তু যখন তারা এই মাঝামাঝির কথা বলে, 25-এর মাঝামাঝি, 1 বছরের কম সময়, তখন আমাদের কাছে এটি অনেক ব্যথিত করে এবং আমাদের তাদেরকে প্রশ্ন করতে ইচ্ছা করে যে তারা কি আসলে ক্ষমতার বাইরে অন্য কিছু এই মুহূর্তে দেখতে পাচ্ছে কিনা, যে অন্তত যেগুলো প্রয়োজনীয় উপাদান একটি স্বচ্ছ নির্বাচনের জন্য, সেগুলোর সংস্কারের জন্য কোনোদিনও এই 25-এর মাঝামাঝি উপযুক্ত সময় হতে পারে না। যারা এটা বলে তাদের চোখের সামনে শুধু ক্ষমতা, দেশের মানুষ অন্য কিছু নিয়ে তারা তাদের জায়গা থেকে যৌক্তিকভাবে এখন পর্যন্ত চিন্তা করছে না। আমরা অনুরোধ করবো যে তারা তাদের জায়গা থেকে, আমরা মনে করি তারা এই রাজনীতিতে অনেক প্রবীণ এবং অভিজ্ঞ, আমরা আমাদের জায়গা থেকে প্রত্যাশা করবো তারা সেই অভিজ্ঞতার আলোকে এই সামগ্রিক বিষয়টি পর্যালোচনা করবে। মুখ খুললেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। বাংলাদেশ ভারত চলমান সম্পর্ক নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন তিনি। শুধু তাই নয়, বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গেও তার সম্পর্ক নিয়ে মন্তব্য করে সমাজ পাতায় হইচই ফেলে দিয়েছেন। হাসিনা সরকারের পতনের পর থেকে ভারতের দায়িত্বশীল ব্যক্তিরা মুখে কুলু পেটে বসেছিলেন। দিল্লির পররাষ্ট্র দপ্তর মাঝে মধ্যে 2-1টি শব্দ খরচ করলেও সেটা দায়সারা এবং মিডিয়ার চাপাচাপিতে। দিল্লির পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসে একবার ঘুরে গেলেও তার সম্পর্ক উন্নয়নে তেমন কোনো প্রভাব ফেলেনি। 5 আগস্টের পর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। ইদানিং সীমান্ত ইস্যু নিয়েও চলছে রেশারেশি। এমন অবস্থায় সবাইকে অবাক করে দিয়ে ভারতের সেনাপ্রধান বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক নিয়ে মন্তব্য করে হইচই ফেলে দিলেন। India is strategically important to us and same is vice versa. Bangladesh is strategically important to us. বাংলাদেশ ভারতের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। সোমবার ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। বার্ষিক সংবাদ সম্মেলনের শুরু থেকেই তিনি বিভিন্ন গণমাধ্যম কর্মীর প্রশ্নের উত্তর দেন। এক পর্যায়ে ইন্ডিয়া টুডে সাংবাদিক চলমান বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে সেনাপ্রধানের মন্তব্য জানতে চান। উত্তরে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, বাংলাদেশ আমাদের প্রতিবেশী। দেশটির খুব ছোট্ট একটি অংশ ছাড়া পুরো সীমান্ত জুড়ে রয়েছে ভারত। আমাদের সবসময় একসাথেই থাকতে হবে, একে অপরকে বুঝতেও হবে। এমন কোনো কিছু করা উচিত না যাতে আমাদের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ে। Which is the other country which shares border with Bangladesh? It's a small portion, if you see, is on one side, on the southeastern side, otherwise it's all India. Therefore, we are the neighbors, we have to live together, understand each other, and any kind of animosity is not in each other's interest. দুই দেশের সম্পর্ক উন্নয়নের বিষয়ে ভারতের সেনাপ্রধান বলেন, এমন প্রশ্ন কেবল নির্বাচিত সরকারের সময় আসতে পারে। বর্তমানে বাংলাদেশে যে সরকার রয়েছে তাদের সময় নয়। উপেন্দ্র দ্বিবেদীর এই মন্তব্যে হইচই পড়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভারতীয় মিডিয়াও সেনাপ্রধানের এমন মন্তব্যকে ফলো করে প্রচার করছে। কেননা সেনাপ্রধানের এই মন্তব্যে অনেকটাই স্পষ্ট যে তারা অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্কের উন্নয়ন কিংবা অবনতির বিষয়ে মোটেও চিন্তিত নন। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে তার। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার দেশ ত্যাগের সময় বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে কথা হয়েছিল বলে মন্তব্য করেন উপেন্দ্র। সবশেষ বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে গত বছরের 24 নভেম্বরে ভিডিও কনফারেন্সে যোগাযোগ হয়েছে বলেও জানান তিনি। তবে দুই দেশের সেনাবাহিনীর সম্পর্ককে তিনি ওয়েল অ্যান্ড পারফেক্ট বলে মন্তব্য করেন। ভারতের সেনাপ্রধান আরও জানান, বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে তার যোগাযোগ রয়েছে, তবে শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
জাতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট করার সুপারিশ করতে যাচ্ছে সংবিধান সংস্কার কমিশন। খসড়া প্রস্তাব অনুযায়ী সংসদের নিম্ন কক্ষে থাকবে 400 আসন। নির্বাচন হবে বর্তমান পদ্ধতিতেই। এর মধ্যে 100 আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে, তারা নির্বাচিত হবেন সরাসরি ভোটে। আর উচ্চ কক্ষে আসন থাকবে 105টি। নির্বাচন হবে আনুপাতিক পদ্ধতিতে। সংসদের 2 কক্ষ মিলিয়ে মোট আসন হবে 505টি। সংবিধান সংস্কার কমিশনের সূত্রে এসব তথ্য জানা গেছে। সাংবিধানিক একনায়কতন্ত্র ঠেকাতে বা এক ব্যক্তির হাতে যাতে ক্ষমতা কুক্ষিগত হয়ে না যায়, সেজন্য ক্ষমতার ভারসাম্য আনতে বেশ কিছু সুপারিশ করবে এই কমিশন। সংবিধান সংস্কার কমিশন তাদের সংস্কার প্রস্তাব চূড়ান্ত করে শেষ মুহূর্তে কাজ করছে। কামন ব্রো, এইসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। 15 জানুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেবেন তারা। সংবিধান সংস্কার কমিশন ছাড়াও নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন ও পুলিশ সংস্কার কমিশনও একই দিন প্রতিবেদন জমা দেবে। কমিশনগুলোর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সংস্কার কমিশনগুলো নিজ নিজ ক্ষেত্রে বেশ কিছু মৌলিক পরিবর্তন আনার প্রস্তাব করবে। মূলত 2 ধরনের প্রস্তাবের মধ্যে কিছু স্বল্প মেয়াদে আর কিছু দীর্ঘমেয়াদে বাস্তবায়নযোগ্য। কমিশনগুলো প্রতিবেদন পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে অন্তর্বর্তী সরকার। চলতি মাসেই এই আলোচনা শুরু হতে পারে। সংস্কার প্রস্তাব এবং এগুলোর বাস্তবায়ন নিয়ে ঐক্যমত হলে সংলাপ থেকে একটি রূপরেখা আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল দীর্ঘদিন থেকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলে আসছে। বিএনপি লিখিতভাবে সংবিধান সংস্কার কমিশনকে যে 62 দফা প্রস্তাব দিয়েছিল, সেখানেও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের কথা বলেছে। জাতীয় নাগরিক কমিটিও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাব দিয়েছে। সংবিধান সংস্কার কমিশন ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মত বিনিময়েও অংশীজনের অনেকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালুর প্রস্তাব দেন। সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ বলেন, তাদের যেসব সুপারিশ থাকবে তার অন্যতম লক্ষ্য হবে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করা এবং সাংবিধানিক একনায়কতন্ত্র ঠেকানো। এজন্য ক্ষমতার বিকেন্দ্রীকরণের উপর জোর দেওয়া হবে, যাতে এক ব্যক্তির হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার সুযোগ না থাকে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হবে। তিনি আশা করেন এর মধ্য দিয়ে একটি ঐক্যমতে পৌঁছানো যাবে। দুদকের জবাবদিহি নিশ্চিত করতে একটি কাঠামো প্রস্তাব করা হতে পারে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সংস্কার কমিশনগুলোর সুপারিশ নিয়ে কতটা ঐক্যমত তৈরি করা যাবে তা নিয়ে কেউ কেউ সংশয় প্রকাশ করেছেন। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুবুল্লাহ অবশ্য মনে করেন, এখন রাজনৈতিক অঙ্গনে বিশেষ করে বিএনপি, জামাত বা শিক্ষার্থীদের মতপার্থক্য দেখা যাচ্ছে, তবে আলোচনা টেবিলে তার সমাধান সম্ভব। এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব। রায়ের পর আদালত প্রাঙ্গণে আনন্দ মিছিল বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সমর্থকদের। 10টা অস্ত্র আটকের ঘটনায় চোরাচালান মামলায় গত মাসে মৃত্যুদণ্ড থেকে খালাস পেয়েছেন লুৎফুজ্জামান বাবর। এবার একই ঘটনায় অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজা থেকেও খালাস পেলেন তিনি। শুধু বাবরই নয়, খালাস পেয়েছেন আরও 5 জন। আর সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামী সহ 4 জন মারা যাওয়ায় তাদের সাজা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। যাবজ্জীবনের সাজা কমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে উলফা নেতা পরেশ বড়ুয়া সহ 5 জনের। এই 5 জন যাদের সাজা হয়েছে তার মধ্যে পরেশ বড়ুয়া সাজা হয়েছে 14 বছর, 4 জনকে প্রত্যেককে 10 বছর করে সাজা দিয়েছেন। ইতোমধ্যে যে সময়টুকু তারা খেটেছেন, এটি তাদের জেল খাটার পরিপূর্ণ যে মেয়াদ আছে তার থেকে যাবে। এই জন্য তাদেরও মুক্তি পেতে কোনো বাধা থাকবে না। 17 বছর ধরে কারাগারে আছেন লুৎফুজ্জামান বাবর। এই মামলায় 78 দিন রিমান্ডে নেওয়া হয় বাবরকে। বেগম জিয়া ও তারেক রহমানকে জড়াতে চাপ দেওয়া হয় তাকে। বাবর রাজি না হওয়ায় করা হয় আসামি, এমনটি দাবি আসামি পক্ষের। 78 দিন রিমান্ডে রাখা অবস্থায় ওনাকে বারবার রাষ্ট্রপক্ষ চাপ দিয়েছে তিনি যেন তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জবানবন্দি প্রদান করেন, এবং তাকে এইভাবেও প্রেসার করা হয়েছে যে তিনি যেন বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে জড়িত করে স্টেটমেন্ট দেন, তবে তাকে আসামি করা হবে না, সাক্ষী করা হবে। তিনি এই ধরনের স্টেটমেন্ট দিতে রাজি হননি। তিনি বলেছেন যে তাকে এই মামলায় আসামি করার পিছনে এইটাই মূল কারণ। 2004 সালের 1 এপ্রিল মধ্যরাতে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা জেটিতে খালাসের সময় আটক করা হয় বিপুল পরিমাণ অস্ত্র। এগুলো পরিবহনের জন্য প্রয়োজন পড়ে 10 ট্রাক। এরপর থেকে মামলাটি 10 ট্রাক অস্ত্র আটক মামলা নামেই পরিচিতি পায়। আফজাল হোসেন, সময় সংবাদ। চলতি বছরের জুলাইয়ের মধ্যে জাতীয় নির্বাচন করা সম্ভব মন্তব্য করে অন্তর্বর্তী সরকারকে এর মধ্যে নির্বাচন আয়োজনের জন্য আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের বিষয়ে মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। সেখানে দলটির মহাসচিব বলেন, বিএনপি মনে করে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের আয়োজন করার প্রয়োজন নেই। এর ফলে জাতীয় নির্বাচনের আরও দেরি হবে। জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই ওঠে না, কারণ এখন তো ফোকাসটা পুরো দেশের পুরো জাতির হচ্ছে আপনার এই জাতীয় সংসদ নির্বাচনের উপরে। ক্রাইসিসটা ওই জায়গাতেই, গত 3টা নির্বাচন হতে পারেনি মানুষ, সেই জন্যই তারা নির্বাচনের মধ্য দিয়েই যে গণতন্ত্রের উত্তরণের যে পথ সেটাকে তারা সুগম করতে চায়। জাতীয় সংসদ নির্বাচন চলতি বছরের মাঝামাঝিতে করা সম্ভব উল্লেখ করে দ্রুত নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। এই বছরই মাঝামাঝি সময় অর্থাৎ আপনার জুলাই আগস্ট মধ্যেই নির্বাচন সম্ভব, এবং আমরা এই কারণেই আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি
নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি এবং রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি যে দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময় নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা ব্যবস্থা নিতে পারি। নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর ভ্যাট ট্যাক্স এবং গ্যাসের দাম বাড়ানোর সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, এর ফলে জনদুর্ভোগ বাড়বে। ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগত, তানভীর সৈয়দ আছি আপনাদের সঙ্গে। বিএনপি সরকারকে বেশি সময় দিতে চায় না, চাপে রাখতে চায় ভোটের জন্য। কেন এই সিদ্ধান্ত? এটি কি একেবারে হঠাৎ করে, নাকি এর পেছনে আরও অনেক কারণ আছে? এ নিয়ে আমাদের এখনকার আলোচনা। দর্শক, গতকাল রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের একটি স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। অর্থাৎ বিএনপির স্থায়ী কমিটি মানে বিএনপি সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, এবং সেখানে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আর আপনারা জানেন যে দলের চেয়ারম্যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এই মুহূর্তে লন্ডনেই আছেন, হাসপাতালে চিকিৎসাধীন। তার স্বাস্থ্যের অবস্থাও কিন্তু বেশ খানিকটা ভালো বলেই ওই বৈঠকে জানানো হয়। কিন্তু ওই বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিএনপি এই সরকারকে চাপে রেখে যত দ্রুত সম্ভব নির্বাচন চায়। এর আগেও তারা এমন কথা বলেছে। তাদের দাবির প্রেক্ষিতেই কিন্তু নির্বাচন 2025 সালের ডিসেম্বরে অথবা 26 সালের জুনে হবে বলে এমন একটি ঘোষণাও কিন্তু সরকারের পক্ষ থেকে এসেছে। কিন্তু বিএনপি এটি জায়গা থেকে সরে আসছে গতকালকের বৈঠকে। অর্থাৎ তারা এখন নির্বাচন চাচ্ছে এই বছরে, অর্থাৎ 2025 সালের জুনের মধ্যেই। অর্থাৎ আওয়ামী লীগ ওই অর্থে বিএনপি এই মুহূর্তে যদি সরকারকে সময় দিতে চায়, সেটি আসলে 6 মাসেরও কম সময় সরকারকে দিতে চাচ্ছে তারা। কেন এটি কারণ? এর পেছনে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে বেশ আলোচনা হয়েছে, খোলামেলা আলোচনা হয়েছে। বিএনপি যে শীর্ষ নেতারা তারা কিন্তু সুস্পষ্ট বলেছেন যে সরকারের নির্বাচন নিয়ে সরকারের যে মনোভাব বা সরকার যে নির্বাচন অনুষ্ঠান তাদের একমাত্র দায়িত্ব, তারা মনে করছেন সেই জায়গা থেকে এই সরকার অনেকটাই সরে আসছে। এর পেছনে তারা একটি কারণ হিসেবে উল্লেখ করেছেন সংস্কারের কথা বলছেন, যে সংস্কার একটি যে ধরনের সংস্কারের কথা বলা হচ্ছে সেটি আসলে লম্বা সময় এগিয়ে নিয়ে যাবে নির্বাচন থেকে, অর্থাৎ নির্বাচন বিলম্বিত হবে। পাশাপাশি সম্প্রতি অন্তর্বর্তী সরকার চাচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের, যেটিকে বিএনপি নির্বাচন ডিলে করার আরেকটি উপলক্ষ বলেই তারা মনে করছে। তারা মনে করছে এই নির্বাচন হতে অন্তত শেষ করতে, যে যাতে আপনারা জানেন যে স্থানীয় সরকারের অর্থাৎ ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ সহ বিভিন্ন যে স্থানীয় সরকারের নির্বাচনগুলো রয়েছে সেটি শেষ করতে ধাপে ধাপে শেষ করা হয়, এবং সেটি কখনো একদিনের নির্বাচন হয় না। তো এটি শেষ করে পরবর্তী ভোট হতে হলে সেটি আরো লম্বা সময় হবে। অর্থাৎ যে জুনের যে সময়টার কথা বলা হচ্ছে, যে 2026 সালের জুনে সরকার সর্বোচ্চ সময় বেঁধে দিয়েছে, তার মধ্যে নির্বাচন হবে, সেটিও বিলম্বিত হতে পারে বলে তাদের এক ধরনের আশঙ্কা তাদের মধ্যে তৈরি হয়েছে। তারা মনে করছে যে এই নির্বাচন শেষ করতে অন্তত 1.5 বছর লাগবে, স্থানীয় সরকার নির্বাচন শেষ করতে। তারপরেও যদি ভোটার তালিকা সংশোধন, অন্যান্য নির্বাচনী ব্যবস্থাগুলো ঠিকঠাক করে নির্বাচন করতে হয়, তার জন্য আরো 6 মাস লাগবে। অর্থাৎ সেই নির্বাচনটা দেখা যাবে যে 2026 সালের ডিসেম্বরে করাতে পারে। এমন আশঙ্কা থেকে বিএনপির মধ্যে মনে হচ্ছে যে সরকার নির্বাচন নিয়ে সরকারের যে মনোভাব তা আসলে খুব স্ট্রং নয়, যে 25-এ তারা নির্বাচন দেবে ডিসেম্বরে বা 26 জুনে তারা নির্বাচন দিবে। এবং বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য কিন্তু সেখানে বলেছেন যে এটি আসলে তাদের কথার কথা কিনা, সরকারের কথার কথা কিনা, সেটি নিয়েও তাদের মধ্যে এক ধরনের সন্দেহ আছে। এবং আদতেই যদি নির্বাচনের ব্যাপারটা থাকে তাহলে রোডম্যাপ সেরকম সুস্পষ্ট নাই। কখনো ডিসেম্বর বলা হচ্ছে, কখনো বলা হচ্ছে 25 ডিসেম্বর, কখনো বলা হচ্ছে 26 জুন। এটিও আসলে এক ধরনের কনফ্লিক্ট তৈরি করে। ফলে সাধারণ মানুষের কাছে নির্বাচন নিয়ে এক ধরনের ধোঁয়াশা হচ্ছে। এবং সেখানে বেশ কয়েকটা প্রসঙ্গ তারা তুলেছেন বিএনপির পক্ষ থেকে, সেটি হচ্ছে যে এই সরকারের দেশ পরিচালনা নিয়েও তাদের মধ্যে একজন ক্ষোভ হয়েছে। বিশেষ করে হঠাৎ করে কর বাড়ানো, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, যেটি এখনো ঠিক করা যায়নি। তারা এইগুলো মনে করছেন যে নির্বাচিত সরকার না আসাটা এই সরকারকে বিপাকে ফেলছে, সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে। এবং এই সরকার হঠাৎ টাকার প্রয়োজনে যে হঠাৎ করে যে কর বাড়িয়ে দিয়েছে সেটিতেও তারা খুব প্রকাশ করেছেন, এবং তারা মনে করছেন যে এতে মানুষের উপর চাপ পড়বে। এবং এই যে চাপ সামাল দেওয়া এবং এগুলো করার অবস্থা অন্তর্বর্তী সরকারের আসলে এটা করা উচিত নয়। এটি আসলে নির্বাচিত সরকার যদি মনে করে যে এটা দরকার বা এটা দরকার, সেটি মানুষকে নিয়ে মানুষের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে সেই কাজটি করলে ভালো হবে। এই অবস্থা থেকে কিন্তু মূলত ইসের বৈঠক শুরু হয়। এবং সেখানে আপনি জানেন যে বিএনপি যত স্থায়ী কমিটির সদস্য ছিলেন, সেখানে মির্জা ফখরুল ইসলাম ছিলেন, সেখানে মঈন খান ছিলেন, নজরুল ইসলাম ছিলেন, আমির হোসেন মাহমুদ চৌধুরী ছিলেন, অর্থাৎ যারা বিএনপি শীর্ষ নেতার পর্যায়ে সালাউদ্দিন আহমেদ সহ সব নেতারাই কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। এবং তারা সুস্পষ্টভাবে একমত হয়েছেন যে এই সরকারকে তারা চাপে রাখবেন এবং এই নির্বাচন 2025 সালের জুনের মধ্যে যেন সরকার নির্বাচন দিতে বাধ্য হয় বা নির্বাচন তারা দেয়, সেই বিষয়টিকে কিন্তু তারা সামনে এনেছেন। বিএনপির কয়েকজন নেতার সঙ্গে আমাদের সকালে কথা হয়েছে, সেখানে কিন্তু তারা বলেছেন যে সরকারের চাপে রাখা মানে আমরা কিন্তু সরকারের উপরে সমর্থন তুলে নিচ্ছি, বিষয়টা এমন নয়। আমাদের যারা মিত্র তারাও মনে করছেন যে আসলে সরকারের উচিত দ্রুত নির্বাচন দিয়ে সরে যাওয়া, কারণ সেখানে নির্বাচিত সরকার হাতে ক্ষমতা যদি না আসে দেশের পরিস্থিতি আসলে খারাপই হতে থাকবে। সরকার খুব ভালো কিছু যে সরকার এই মানুষের জন্য করতে পারবে এই সরকার, সেটি তারা মনে করছেন না। পাশাপাশি কিন্তু আপনারা জানেন যে বিএনপি নেতাদের মধ্যে নিয়েও আলোচনা হয়েছে যে ভারতের সেনাপ্রধান বলেছেন যে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত আসলে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক স্বাভাবিক নাও হতে পারে। তো একটি প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক স্বাভাবিকটাও খুব জরুরি। টানাপোড়েন থাকলে সেটি দেশের মানুষের জন্য আসলে সমস্যা। হ্যাঁ, তারা মনে করেন যে ক্ষমতাচ্যুত যে আওয়ামী লীগ সরকার, সেই আওয়ামী লীগ সরকার ভারতের প্রতি যেভাবে নতজানু ছিল, যেভাবে তাদের প্রভুত্ব তারা মেনে নিয়েছেন, সেটি বিএনপি কখনোই করবে না। বিএনপি সমান মর্যাদা নিয়েই ভারতের সাথে সম্পর্ক রাখবে। কিন্তু ভারতের অবস্থান যেহেতু চায় যে নির্বাচিত সরকারের হাতেই ক্ষমতা আসুক, সেটি যে সরকারই আসুক, বিএনপি আসুক বা অন্য যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, সেটি যদি না হয় প্রতিবেশীর সঙ্গে আসলে সম্পর্ক উন্নয়ন, বিদেশের বিভিন্ন দেশের সাথে সম্পর্ক উন্নয়ন, এটি আসলে অনেকটাই কমতে থাকবে, যা দেশের মানুষের জন্য অনেক ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। দেশের আমদানি রপ্তানির ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে, রেমিটেন্সের উপর প্রভাব পড়তে পারে, নানা প্রবলেম তৈরি হতে পারে। এই সমস্যাগুলো সমাধানের জন্য তারা মনে করছেন যে দ্রুত নির্বাচন দরকার এবং সরকারকে সেই জায়গায় নিয়ে আসতে হবে এবং 2025
সালের জুনের মধ্যেই নির্বাচন দিতে যেন সরকার বাধ্য হয় সেই ব্যাপারটাকে তারা উল্লেখ করেছেন। এবং বিএনপির একজন নেতা কিন্তু বলেছেন যে সেখানে আমরা আমাদের নেতারা একমত হয়েছেন যে সরকারের এই মুহূর্তে যে ছাত্র সংগঠনগুলো আছে বা নতুন নতুন যে কিংস পার্টি বলে তারা উল্লেখ করেছেন যে কিংস পার্টির গঠনের যে এক ধরনের চেষ্টা চলছে বা সেটিকে তারা মনে করছেন যে সরকারের মধ্য থেকে এই ধরনের কাজ করাটা আসলে সঠিক হচ্ছে না এবং এটি রাষ্ট্রের জন্য খুব ভালো কোনো ফল বয়ে আনবে না। মানুষের মধ্যে সন্দেহ অবিশ্বাস আরও বাড়তে থাকবে। সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের থেকে যখন একজন দলের দিকে যেতে থাকবে তাহলে সেই ভোট কতটা সুষ্ঠু হবে, তারা যখন ভোটে অংশগ্রহণ করবে সেটি নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। এছাড়া জামাত ইসলামের ভূমিকা নিয়েও কিন্তু সেখানে বিএনপি নেতাদের মধ্যে কথা হয়েছে যে জামাত ইসলাম নির্বাচন চাচ্ছে 25-এ এখন, কিন্তু তাদের মধ্যে নির্বাচন চাওয়ার ব্যাপারে খুব জোরালো অবস্থান তারা খুব দেখছেন না, এটি নিয়েও কিন্তু তাদের মধ্যে একজন সমালোচনা আছে। সুতরাং বিএনপি মনে করছে যে আওয়ামী লীগ এই মুহূর্তে মাঠে নাই, যা বেশ কিছু রাজনৈতিক দল সরকারকে সরাসরি সমর্থন করছে এবং নির্বাচনটা দেরিতে হোক এমনও চাচ্ছে, এমন রাজনৈতিক দলও আছে সেখানে, সেটি যদিও সেই নামগুলো উল্লেখ করা হয়নি। সুশীল সমাজ এবং তাদেরও একটি অংশ মনে করেন নির্বাচন বিলম্বিত হলে কোনো ক্ষতি নেই, বরং সংস্কারটা জরুরি। ছাত্রদের দিক থেকেও সেরকম দাবি দেওয়ার কথা উত্থাপন করা হয়েছে। বিএনপি মনে করছে এই মুহূর্তে বিএনপি এবং তার কয়েকটি মিত্র যেমন এলডিপি, জানেন যে এলডিপি যিনি সভাপতি আহমেদ তিনিও কিন্তু বলেছেন যে বিএনপির সঙ্গে থেকেই তারা মনে করেন যে দ্রুত নির্বাচন হওয়া দরকার, না হলে দেশের মানুষ ভোগান্তিতে পড়বে। তো বিএনপি এইখানে মনে করছে যে এই মুহূর্তে ত্রাতা হিসাবে আসলে তাদেরকেই সামনে এগিয়ে আসতে হবে এবং নির্বাচনের মাধ্যমে যে দলই ক্ষমতায় আসুক একটি গণতান্ত্রিক যে প্রক্রিয়া সেটা আসলে অব্যাহত থাকতে হবে। নির্বাচনের মাধ্যমে যে দল নতুন করে ক্ষমতায় আসবে সেই দল এটি দেশ চালালেই শুধুমাত্র দেশের মানুষের যে ভাগ্য উন্নয়ন বা তাদের যে সমস্যা সংকট সেগুলো আসলে অনেকটা কমানো যাবে বলে তারা মনে করছে। আসসালামু আলাইকুম। জামাতের কর্মীদের জন্য খুবই একটা বড় ধরনের দুঃসংবাদ আছে। প্রথম উইকেটের পতন হয়ে গেছে বিএনপির হাতে বা বিএনপির উপরে দায়টা চাপাচ্ছে জামাত। একসময়ের এই দুই মিত্র ক্ষমতাকে কেন্দ্র করে এখন সর্বোচ্চ রাজনৈতিক শত্রুতে পরিণত হয়েছে। একে অন্যকে নানানভাবে টার্গেট করে কথা বলছে। রাজনীতির মাঠে দুই দলই এখন উত্তাপ ছড়াচ্ছে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় টুকিটাইকে অনেক ঘটনা আসছে যেখানে জামাত কর্মীদের দাবি, আমার ভিডিওতে ভাই আপনি ভালো করে ঘটনাটা যাই না নিউজ করেন, পত্রিকা দেখে শুধু বললেন না, আমরা রেফারেন্স হিসেবে পত্রিকাকেই বলতে হবে, কারণ এটাই হচ্ছে রেফারেন্স। তাহলে স্বাধীন বাংলাদেশে এখন আপনারা যে স্বাধীনতা দাবি করছেন, তো এখানে কেন পত্রিকা এখনো ভুলভাল নিউজ করবে? আপনারা পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেন, আমাদেরকে রেফারেন্স নিতে হয়। যাই হোক, আপনার কুষ্টিয়া জেলার মিরপুরে প্রথম উইকেটের পতন ঘটেছে বিএনপি নেতাদের হাতে বা বিএনপির কর্মীদের হাতে। দলীয় কর্মী খোকন মোল্লা নিহত হয়েছেন এবং 35 জন আহত হয়েছেন। আর এই ঘটনায় জাসদ থেকে আগত 90 বিএনপি নামধারী সন্ত্রাসীদের দায়ী করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। আর এই ঘটনায় জড়িতদেরকে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানিয়েছে জামাত। আপনার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামের সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তিনি বলছেন, কুষ্টিয়া জেলার মিরপুরে ফেসিবাদের দোসর জাসদ থেকে আগত 90 বিএনপি নামধারী সন্ত্রাসীদের হামলায় জামায়াতে ইসলামের কর্মী খোকন মোল্লা নিহত হয়েছেন এবং 35 জন নেতাকর্মী গুরুতরভাবে তারা আহত হয়েছেন। হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে জামাত বলছেন যে এই সেক্রেটারির বক্তব্য, আমি নিহত খোকন মোল্লার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একটি স্কুলের পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে আমি নিউজটা দিয়েছিলাম যে দুই দলের মধ্যে বিশাল একটা সেখানে কিন্তু সংঘর্ষ ঘটেছিল। আর এই সংঘর্ষেই আপনার দিন শেষে একজন হাসপাতালে মারা গেল। আর তিনি বলছেন যে কুষ্টিয়া জেলার মিরপুরে হামলার ঘটনায় আপনার 90 বিএনপি নামধারী সন্ত্রাসী খুনিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এখন 90 বিএনপি নামধারী বা পুরানা বিএনপি নামধারী বিষয়টা ওই জায়গায় কানেক্ট না। বিএনপির সাথে সংঘর্ষে যে জামায়াত কর্মী নিহত হয়েছেন, জেনারেল সেক্রেটারির সোজা বক্তব্য যে আপনার এখন জাসদের লোক বিএনপিতে ইন করছে। তো বিএনপিতে কিভাবে ইন করছে, বিএনপি কেন ইন করার সুযোগ দিচ্ছে? আসলে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট হচ্ছে বিএনপির বক্তব্য, জামাতের মধ্যে এই আওয়ামী লীগের কর্মীরা জাসদের কর্মীরা ইন করছে। এখন দেখেন যে রাজনৈতিক বক্তব্যগুলা এখানে পাল্টাপাল্টি একটা অবস্থানে চলে গেছে। আমরা যদি দেখি জামাত কর্মীদের অভিযোগ, বুড়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন থেকে নাম প্রত্যাহারের জন্য জামাত নেতা মুকুলের উপর চাপ সৃষ্টি করেছিল নাসির। এ নিয়ে বিরোধের জেরে শনিবার রাতে মুকুলকে হুমকি দিয়েছিল নাসির। আর এরই প্রতিবাদে বুড়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক প্রতিবাদ সভার আয়োজন করে স্থানীয় জামাত ইসলামী নেতাকর্মীরা। এ সময় নাসিরের নেতৃত্বে তার সমর্থকরা সেখানে লাঠিসোঁটা এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। আর আমরা সর্বশেষ এখানে যতটুকু আপডেট পাচ্ছি, এখানে বিএনপির যারা স্থানীয় নেতারা আছেন তাদের বক্তব্য এখনো উঠে আসে নাই। তো আমরা আসলে এখন যে পরিস্থিতি তৈরি হচ্ছে ক্ষমতাকে কেন্দ্র করে, এখন একটা স্কুল কমিটির সভাপতি হইলেই কি আর না হইলেই কি, কিন্তু চাই ভাই চাই।
বিএনপি বিশাল একটা দল, রাইট নাও তারা খুবই বিশাল একটা দল। ইভেন বাংলাদেশের বেশ কিছু জায়গায় বিএনপির একটা কর্মকাণ্ড চলছে, আমরা একে সাধুবাদ জানাই তারেক রহমানের নির্দেশনায়, যে চাঁদাবাজি, সিন্ডিকেটবাজি বা জবরদখল, লুটপাট যদি কেউ করে এটা নিয়ে বিএনপি ব্যবস্থা নেবে। মাইকিং করে সম্ভবত পিরোজপুরে এরকম একটা ব্যতিক্রমী উদ্যোগ আমি দেখেছি, যে স্থানীয় কোনো বিএনপির নেতাকর্মী যদি চাঁদাবাজিতে বা সংশ্লিষ্টতায় আসে তাহলে তাদেরকে আইনের আওতা দেওয়া হবে, বিএনপির সকল পদ পদবি থেকে তাদেরকে পার্মানেন্টলি বহিষ্কার করা হবে। তারপরেও এত বড় দল, দীর্ঘদিন যাবৎ তারা ক্ষমতার বাহিরে ছিল, তো লোকাল একদম রুট লেভেলে কিছু নেতাকর্মী কিন্তু আসলে দলীয় হাইকমান্ডের এই নির্দেশনাগুলোকে আসলে মানছেন না, যার কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে। বিএনপির বরাবরই অভিযোগ বিভিন্ন জায়গায় জামাতের সাথে আওয়ামী লীগের একটা সংমিশ্রণ ঘটছে, আবার জামাতের অভিযোগ বিএনপির সাথে নব্য জাসদ বা আওয়ামী লীগের নেতাকর্মীদেরও আপনার একটা সংমিশ্রণ ঘটছে, যার কারণে বিএনপির একটা সিদ্ধান্ত ছিল যেন দলের মধ্যে নতুন করে কাউকে আপনার কানেক্ট করা না হয় বা জায়গা দেওয়া না হয়, কমিটিতে নিয়োগ দেওয়া না হয়। এখন এগুলা আসলে কন্ট্রোলিং করা ক্ষমতা ছাড়া খুবই কঠিন কাজ, কারণ এই যে গ্রাম পর্যায়ের বা বিভিন্ন জায়গায় লুটপাট শ্রেণী আছেন, বিভিন্ন জায়গায় সংঘর্ষে জড়িয়ে যাচ্ছেন, হত্যা আর বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত হচ্ছেন, তাদেরকে বিএনপির রাষ্ট্র ক্ষমতায় না গেলে আসলে সবাইকে কন্ট্রোল করতে পারবে না, চেইন অফ কমান্ডটাকে এস্টাবলিশ করা যাচ্ছে না। এখন আমরা বাংলাদেশে এই প্রেক্ষাপটে এরকম ঘটনা দেখতে চাই না, কিন্তু ঘটছে। প্রতিকার কি হবে? মামলা হবে, অনেকগুলা মানুষ মামলাতে যারা অপরাধী তারা অনেকে পার পেয়ে যাবে, নিরীহ মানুষ কানেক্ট হয়ে যাবে। দুই দলের মধ্যে কোন দল হবে এটার প্রতিক্রিয়ায় আবার হয়তো আরেকটা মানুষের জীবন ঝরে যাবে। এগুলো থেকে আসলে কবে মুক্তি হবে? ভালো থাকুন, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে কে কোথা থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। আমাদের চ্যানেলটিতে নতুন করে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখাবো না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ। শেখ হাসিনা ও জয়ের ডলার পাচারের অভিযোগ অনেকটাই সত্য বলছেন দুদক চেয়ারম্যান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের $300 মিলিয়ন পাচারের অভিযোগ অনেকটাই সত্য, একথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশনের দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। বলেছেন তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। রোববার 22 সেপ্টেম্বর বিকেলে প্রথম গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান এসব কথা বলেন। সাংবাদিকদের সাথে মতবিনিময়ে দুদক চেয়ারম্যান বলেন, এ সময় দুদকের বিরুদ্ধে নানান অভিযোগ যৌক্তিক জানিয়ে প্রভাব মুক্তভাবে স্বচ্ছ তদন্ত করার প্রতিশ্রুতি দেন দুদক চেয়ারম্যান। টানা 15 বছর ক্ষমতাকে কুক্ষিগত করে দেশকে দুর্নীতির এক স্বর্গরাজ্য গড়ে তুলেছিলেন আওয়ামী লীগ সরকার। দলের প্রভাব কাটিয়ে বিভিন্ন প্রকল্প বাগিয়ে নিয়ে দুর্নীতি আর টাকা পাচারের প্রতিযোগিতায় নেমেছিল আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী থেকে শুরু করে হাইকমান্ড পর্যন্ত। গণ অভ্যুত্থানে সাবেক শেখ হাসিনার পতনের পর তাদের দুর্নীতি ফিরিস্তি বের হচ্ছে প্রতিদিনই। তাদের দুর্নীতির এই মহাযজ্ঞে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ও পিছিয়ে নেই। দেশ থেকে $300 মিলিয়ন যুক্তরাষ্ট্রে পাচার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করেছে দুদক। সবাই সাংবাদিকদের এই সংস্থার নানান অনিয়ম সংস্থাকে কুক্ষিগত করা ও কর্মকর্তাদের দুর্নীতির বিষয়টি সামনে এনে নতুন কমিশনের অবস্থান জানতে চাইলে কমিশনাররা বলেন, কারো ভয়ভীতি দুদকের তদন্ত প্রভাবিত করতে পারবে না বলে জানান কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অব হাফিজ আহমেদ ফরিদু, কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর। দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।